আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। চলুন ঘটনায় চলে যাই। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে রয়েছেন। ওনার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়াতে। ওনার নাম শাহরিয়ার। উনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি চা বাগান কেন্দ্রিক। এই চা বাগানটা যেই কোম্পানির, এই কোম্পানির চা খাননি বা এই কোম্পানির নাম জানেন না বা কোনো গণমাধ্যমে এটার বিজ্ঞাপন দেখেননি, এমন মানুষ হয়তো বা খুবই কম খুঁজে পাওয়া যাবে। তবে সঙ্গত কারণে আমরা চা কোম্পানির নামটা বলবো না, এটা বলাটা ঠিক হবে না, এটা বলা নিষেধ রয়েছে। তবে বাদবাকি যেই অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঘটনাটি মৌলভীবাজার জেলার কুলাউড়াতে। আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার কুলাউড়াতে অসংখ্য চা বাগান রয়েছে, ছোট বড় মিলিয়ে অসংখ্য চা বাগান সেখানে রয়েছে। আর এরকম একটা চা বাগান যেটি অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে। সাধারণত চা বাগানের কাজ কিন্তু সম্প্রসারিত হয়, অর্থাৎ চা বাগানের এরিয়াটা সম্প্রসারণ করার দরকার হয় চাহিদার পরিপ্রেক্ষিতে। 1980-র দশকের শেষ দিকে অথবা 90-র দশকের একদম শুরুর দিককার ঘটনা, এক্স্যাক্ট সালটা বলা যাচ্ছে না, তখন ওই কোম্পানির চা বাগানের কাজ সম্প্রসারণ করার দায়িত্ব এসে পড়ে কিছু লোকের হাতে। তো তারা বেশ কিছু জায়গা দেখিয়ে দেন মালিককে যে এই জায়গাতে আমরা সম্প্রসারণ করতে পারি। তো মালিকও ওই জায়গাগুলো কিনে নিয়েছেন। এরপর ওখানে উনি চা বাগান শুরু করবেন। তো যেই জায়গাটা মালিক কোম্পানির করে নিয়েছিলেন তার মধ্যে একটি পাহাড় ছিল। পাহাড় বলতে আসলে এটাকে টিলা বললে ভালো হবে। তো দেখা যাচ্ছে যে ওই পাহাড়ে বা টিলাতে অনেক গাছপালা রয়েছে। সেই গাছগুলো পরিষ্কার করা হয়, তবে কিছু কিছু জায়গায় গাছ রেখে দেওয়া হয় সঙ্গত কারণে, কেননা চা শ্রমিকরা সারাদিন পরিশ্রম করার পর যেন ওই গাছের নিচে বসতে পারেন, ক্লান্ত হয়ে গেলে বসতে পারেন, এরকম বেশ কিছু কাজের জন্য কিছু কিছু গাছ রেখে দেওয়া হয়েছিল। তো চা গাছ যখন রোপণ করা হবে তার আগে মাটি প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতির কাজটা যখন শুরু করা হয় তখন মালিক একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে উনি দেখেছিলেন কোনো একটা অবয়ব এসে সেই মালিককে বলছে যে সব জায়গা কাজ করো, কিন্তু এই পাহাড়ে কাজ করা যাবে না, এই পাহাড়টা আমাদের, এখানে আমরা কাজ হতে দেব না। যদি কাজ করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটবে। মালিক এই স্বপ্নটা টানা কয়েকদিন দেখলেও শুরুতে এই বিষয়টা উনি কাউকে বলেন নাই। উনি বিষয়টা নিজের মধ্যেই রাখেন। যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। উনি এই বিষয়টা গোপন রেখেই চা রোপণ করার বা চা বাগান করার যাবতীয় কর্মকাণ্ড যেগুলো থাকে আর কি, যাবতীয় প্রসেস যেগুলো থাকে সেগুলো উনি সম্পন্ন করার জন্য শ্রমিকদেরকে নির্দেশনা দেন, এবং চা বাগানের যিনি দায়িত্বে ওইখানেকার যে ম্যানেজার রয়েছেন তাকেও উনি সব কিছু বলেন। স্বপ্নটা কিন্তু কোনো ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার ওনারা কেউ দেখেন নাই, দেখেছিলেন সরাসরি মালিক। মালিক তো কাউকে বলেন নাই বিষয়টা, সুতরাং এই বিষয়টা কারো আসলে জানার কথাও না। কাজ হচ্ছিল চা গাছ লাগানোর প্রাথমিক যে কাজটা, অর্থাৎ চায়ের যে গাছ, এই গাছের চারা এটা লাগানো হয়। তো গাছের চারা লাগানো হয়েছে
লাগানোর পর ওখানে তো বেশ কিছু গ্রুপ থাকে, 5 জন 6 জনের এক একটা করে দল থাকে, তারা এইভাবে তাদের যেই কাজটা ওই কাজটা সম্পন্ন করেন। এরপর তারা তো যে যার মতো চলে যায়। একটা দলে 4 থেকে 5 জনের মতো ছিল, ওনারা অবশ্য একটু দেরি করে ফেলেছিলেন ওই দিনের কাজটা করতে, এই জন্য পাহাড় থেকে নামতে একটু দেরি করে ফেলেছিলেন। যখন কাজ শেষ করে একসাথে ওই 5-6 জনের দলটা নেমে আসে, তখন দেখেন একজন ওনাদের সাথে নাই। ওনার আবার বয়স অন্যদের থেকে কিছুটা বেশি। তখন চিন্তা করছেন যে উনি এখন নেমে আসলেন না, করো নাকি, পিছন দিকে তাকান, তখন সন্ধ্যা হয়ে গেছে ইতোমধ্যে, তখনও আসে নাই। তখন অন্য লোকরা বলছে যে উনি মনে হয় নামতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়ে গেল কি না। এখন কেউ যদি পাহাড়ে থাকে দেখা যাবে, কিন্তু যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, চা গাছের চারা লাগানোর জন্য একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে বা বসে থাকে সেখানে দেখা যাবে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। তখন একজন লোক বলে যে আচ্ছা চলো তো আমরা একটু উপরে উঠে যাই, বয়স্ক মানুষ মাথা ঘুরে যদি পড়ে গিয়ে থাকে তাহলে তো আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি না, এদিকে সন্ধ্যা লেগে গেছে, এখন যতটুকু আলো আছে সেই আলোতে তো দেখা যাচ্ছে না। এরপর যখন বাকি লোকরা উপর দিকে ওঠে, উঠতে উঠতে ওনারা যেখানে কাজ করেছিলেন সেখানে গিয়ে তাকে পান না। এরপর অন্যদিকে খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে ওনারা যান, যে গাছের নিচে ওনারা বিশ্রাম করতেন দিনের বেলায়। ওই গাছের নিচে যাওয়ার পর সকলেই আটকে ওঠেন। বিভৎস এক দৃশ্য ওনারা দেখেন ওই গাছের নিচে ওই শ্রমিকের মৃতদেহ পড়ে আছে, আর তার মাথাটা দেহ থেকে আলাদা, গল গল করে তখনও রক্ত এই পাহাড়ের মাটি বেয়ে নেমে যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশে অন্য লোকজন যারা ছিল, যারা চলে যাচ্ছিলেন ওই সময় কাজ শেষ করে, তারাও চলে আসেন। চা বাগানের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার যারা যারা আছেন কর্মকর্তা, তারাও সেখানে চলে আসেন। এসেও দেখেন যে এই ভয়ঙ্কর দৃশ্য, এটা আসলে দেখার মতো নয়। সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়, তারাও আসেন, তারা স্পটে এসে দেখেন। কারা প্রথমে লাশ দেখেছেন তাদের সাথে কথা বলেন। পুলিশ সন্দেহ করে প্রথম যারা লাশ দেখেছেন এই কয়জনের উপরে, করাটাই স্বাভাবিক, কারণ তাদের সাথেই তিনি কাজ করেছেন। আর তারা যখন কাজ করেছেন, কাজ করার সময় এই আগাছা পরিষ্কার করা, জায়গায় জায়গায় গর্ত করা, এই কাজের জন্য কিন্তু ওনাদের হাতে কাঁচি, ছুরি, এই জাতীয় জিনিসগুলো ওনাদের কাছে ছিল। আর তার মাথাটা দেহ থেকে আলাদা করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে এইগুলো দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো ধারালো জিনিসের আঘাতে মাথাটা আলাদা করা হয়নি, মনে হচ্ছে মুচড়িয়ে ছিঁড়ে ফেলা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরে অনেক তদন্তর পরও কে খুন করলো এমন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বিষয়টা ওরকমই থাকে। মালিক যখন বিষয়টা জানতে পারেন, উনিও কিন্তু ওই সময় এই বিষয়ে কোনো কথা বলেন নাই। এর মোটামুটি মাস দেড়েক পরের ঘটনা, আর একজন মহিলার মৃতদেহ ওখানে পাওয়া যায় ওই একই পাহাড়ে। উনি ঘাস পরিষ্কার করছিলেন। চায়ের যে চারা, এই চারার গোড়াতে কিন্তু ঘাস হয় শুরুর দিকে, সেটা অপসারণ করতে হয় বা পরিষ্কার করতে হয়। তো উনি এই কাজগুলো করছিলেন, আর একটা সাইডে ওনার ছেলে কাজ করতেন। তো সন্ধ্যা লেগে যাচ্ছে, তার ছেলে তার মাকে ডাকতে আসে, এসে দেখে তার মা পড়ে আছে। শুরুতে মনে করছিল অজ্ঞান হয়ে গেছে, পরে দেখা গেল না, উনি মারা গেছেন। ওনার মৃত্যুটা দেখে কিন্তু স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছিল, কারণ অনেক সময় কাজ করতে করতে অনেকে কিন্তু স্ট্রোক করে মারা যান। আর ওনার চেহারা স্রোত দেখে স্বাভাবিক মৃত্যু বলে এই কারণে মনে হচ্ছিল, ভয়ের কোনো বিষয় মনে হচ্ছিল না। তার পেছনে কারণ হলো যে ওনার চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ ছিল না। অনেক সময় আমরা ভয়ের ঘটনায় শুনি না যে মারা গেছে, লাশ পাওয়া গেছে, কিন্তু তার চেহারা স্রোত দেখে মনে হচ্ছে মৃত্যুর পূর্বে ভয়ঙ্কর কিছু দেখেছেন, কিন্তু না, এরকমটা ছিল না। যাই হোক, তার যেই মৃত্যুটা হয়েছিল, দেখা যায় যে তার ডেড বডিটাও ছিল ওই গাছের কাছাকাছি জায়গায়, যেই গাছটার নিচে প্রথম একজন পুরুষ লোক মারা গিয়েছিলেন, মাথাবিহীন অবস্থায় ছিল তার বডিটা। দ্বিতীয় মৃত্যু নিয়ে ওইরকম কোনো তোলপাড় সৃষ্টি হয়নি, কিন্তু এরও প্রায় মাস দেড়েক পর আর একটা মৃত্যু হয় ওই পাহাড়ে। তার ডেড বডিটা ওই গাছের নিচেই পাওয়া যায়। কেন বারবার ওই গাছের নিচেই পাওয়া যাচ্ছে? এরকম
8টা মৃত্যু হয়েছে 1 বছরে, গুনে গুনে 8টা মৃত্যু। শুধু প্রথম মৃত্যুটাই ছিল খুন জাতীয়, আর তৃতীয় মৃত্যুগুলো বা এই দ্বিতীয় থেকে একদম অষ্টম যদি আমরা আসি, এই 7টা ডেড বডি, এগুলোকে দেখে অপঘাতে মৃত্যু বলার কোনো সুযোগ নাই, এগুলোকে স্বাভাবিক মৃত্যু বলা চলে। কেন এই মৃত্যুগুলো হচ্ছিল এটা অন্যরা বুঝতে না পারলেও এগুলো কিন্তু মালিক বুঝতে পারছিলেন। একটা পর্যায়ে এসে ওখানে যেই শ্রমিকরা কাজ করতেন, বিশেষ করে ওই পাহাড় বা ওই পাহাড়ের সাইড দিয়ে, তারা সকলে বললো আমরা এখানে কাজ করব না, আমরা অন্য সাইডে কাজ করব। মালিক বললেন যে না, কাজ করতেই হবে। তখন শ্রমিকরা বলছে না, আমরা কাজ করব না, এটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কেন এতগুলো লোক এখানেই মারা যাবে শুধু বারবার, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। মালিক তো কিছু বলতে চায় না, মালিক স্বীকারও করে না, তাদেরকে কাজ করতে বাধ্য করবেই। এদিকে শ্রমিকরা কাজ করতে বাধ্য, তবে তারা ওই জায়গাতে কাজ করতে চাচ্ছিলেন না। কি করা যায়? ওই সময় নাকি এই চা শ্রমিকরা প্রতিদিন কাজ করলে 3 টাকা মজুরি পেতেন। এটা কল্পনা করা যায়, মাত্র 3 টাকা মজুরি প্রতিদিন ওই সময়। এত অল্প মজুরি দিয়েই তাদের সংসার চলত। এখন কাজ না করলে ওনারা খাবেন কি? এটাও একটা সমস্যা। আবার কাজ করতে গেলে মৃত্যুর ঝুঁকি রয়েছে, এটাও একটা সমস্যা। আসলে ওখানে কি, ওখানে যে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর কোনো প্রাণী আবির্ভূত হয়েছে, অনেককে ভয় দেখিয়েছে, বিষয়টা এরকম না। তাহলে মৃত্যুই বা কেন হচ্ছে? তখন ওইখানে একজন ব্যক্তি ছিলেন, উনি একটু তান্ত্রিক গোছের ছিলেন, উনি আবার শ্রমিকদের সর্দারও ছিলেন। তার নাম হলো কোহলি, সবাই তাকে কোহলি দাদু বলতেন আর কি। তো এই কোহলি দাদু, তার কাছে যখন অনেকেই জানার উদ্দেশ্যে যে আসলে ঘটনাটা কি, এতদিন কিন্তু এই কোহলি দাদু এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান নাই, কারণ প্রথমটা খুন মনে হয়েছে, এরকম খুন যে কখনো হয় না তা তো না, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম নৃশংস খুন হয়, এটা নিয়ে তো আর কোহলি দাদু মাথা ঘামান নাই। এরপরে অন্য মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু, দেখা যাচ্ছে যে ওই জায়গাতে এসে চা শ্রমিকরা বিশ্রাম নিতেন। সারাদিন পরিশ্রমের পর যদি বিশ্রাম নিতে যায়, অনেক সময় শরীর আবার খারাপ লাগে, স্ট্রোক করতে পারেন, এটাও তো আসলে অস্বাভাবিক কিছু না। যার কারণে এই কোহলি দাদু এই বিষয়টা নিয়ে প্যারানরমাল কিছু ভাবেন নাই, আর উনি ওনার মতো করে কাজ করছিলেন। আর উনি যদি আতঙ্ক সৃষ্টি করেন সর্দার হিসাবে, তাহলে মালিকরা ওনার প্রতিও ক্ষিপ্ত হবে, এই জন্য উনি এটা নিয়ে খুব আর চিন্তা করেন নাই। তবে শ্রমিকরা যখন এসে দাদুর কাছে বললো যে দাদু, কেন এরকম লোক মারা যাচ্ছে বারবার, আমাদের তো সন্দেহ লাগে, আপনি একটু দেখেন না জিনিসটা। তো কোহলি দাদুর আবার একটা বিশেষ গুণ ছিল, অত্র এলাকায় তো বিস্তীর্ণ এলাকা নিয়ে যারা চা শ্রমিক আছেন, তারা ছাড়াও তো আরও অনেক লোকজন আছেন, গ্রামবাসী আছেন, তারা মাঝে মাঝেই কোহলি দাদুর কাছে আসতেন কিছু তদবিরের জন্য, কারো কিছু হারিয়ে গেলে খুঁজে দেওয়ার জন্য। উনি নাকি আয়না পরা দিয়ে আয়নার ভিতরে দেখতে পারতেন। তো উনি বললেন ঠিক আছে, তোমরা যদি বলছো আমি দেখি আসলে ব্যাপারটা কি। তো ওই রাত্রে উনি সাধনায় বসেছেন, উনি আয়না পরা দিয়ে কিছু দেখতে পান না ওখানে। এরপর ওনার অনুগত একটা জিনকে উনি আহ্বান করেন। সচরাচর উনি ওই জিনকে আহ্বান করতেন না। আহ্বান করার পর ওই জিনকে বলেন যে এই বিষয়ে একটু তথ্য নাও তো, কেন 8 জন মানুষের মৃত্যু হলো, আর প্রথম জনের মৃত্যুটা এরকম ভয়ঙ্কর হলো, এটা কেন, কে করেছে এই কাজ? তখন ওই জিনটা মোটামুটি অল্প সময় নিয়েছে, 5-10 মিনিট। এই সময়ের মধ্যে খবর নিয়ে এসে কোহলি দাদুকে জানান যে এই যে পাহাড়টা, এই পাহাড়ে 14 সদস্যের একটা জিন পরিবারের বসবাস রয়েছে। এরা ওই রকম খারাপ জিন না, এরা মানুষের কাছে আসতেও চায় না, মানুষকে বিরক্তও করতে চায় না, ক্ষতিও করতে চায় না, আবার মানুষকে সহ্যও করতে পারে না। ওদের এলাকায় কোনো মানুষ আসলে ওরা খুব বিরক্ত হয়। আর ওই পরিবার থেকে জানানো হয়েছে যে মালিককে নাকি বারবার স্বপ্ন দেখানো হয়েছে, সতর্ক করা হয়েছে। এরপরও মালিক যখন সতর্ক হয় নাই, তখন প্রথমবার একজনকে মেরে ফেলা হয়েছে, এরপরও মালিক কাউকে কিছু জানা নাই। এই বিষয়টা যখন চলতে থাকে আর ওই পরিবারও ত্যক্ত বিরক্ত হয়ে যায়, এই জন্য মোটামুটি প্রতি 45 দিনে একজন করে মানুষের মৃত্যু কার্যকর করা হয়। 1 বছরে মোটামুটি 1 বছর এরকম চলেছে,
1 বছরে 8 জন মানুষ সেখানে মারা গিয়েছে। সাধারণত 45 দিন বা 40 দিন এরকম মাথায় একটা একটা করে মানুষ তারা মেরেছে, বা কখনো 2 মাসের মাথায় মেরেছে। তবে মোট 1 বছরে 8 জন মানুষের মৃত্যু হয়েছে। এখন এটার সমাধান যে কি, এটা ওই পরিবারে যিনি কর্তা জিন রয়েছেন তার সাথে কথা না বলা পর্যন্ত এটা কিছু বলা যাবে না। তখন ওই জিন ওই কোহলি দাদুর কাছে অনুমতি চান যে ওই কর্তা জিনকে এই কোহলি দাদুর কথা বলবেন, যে কোহলি দাদু তার সাথে কথা বলতে চান। তো কোহলি দাদু অনুমতি দেন যে ঠিক আছে, গিয়ে বলো, আমিও তার সাথে কথা বলতে চাই। তখন নাকি ওই জিনটা গিয়ে ওই কর্তা জিনের কাছে এই বিষয়টা যখন জানায়, কর্তা জিন ওই জিনের সাথে চলে আসে কোহলি দাদুর সাথে কথা বলার জন্য। তো কোহলি দাদুর সাথে এসে নাকি কথা বলে, সে জানায় এখানে বহু বছর ধরে তাদের বসবাস, তাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করেছে, তারা মানুষের ক্ষতি করে না। আর এখানে তো আগে চা বাগান করাও হয়নি, আশপাশ দিয়ে হয়েছে, এই পাহাড়ে তো আর হয়নি। এই পাহাড়ে যখন কাজ শুরু হয় তখন এরা এটা পছন্দ করে নাই, যার কারণে মালিককে সতর্ক করা হয়েছিল। কিন্তু মালিক এই বিষয়টা বেমালুম চেপে যায়, চেপে গিয়ে শ্রমিকদেরকে বারবার পাঠানো হয়। এদিকে শ্রমিকরা গিয়ে কাজ করা শুরু করেছে, আর এদেরও অসুবিধা হয়েছে এবং এদের নাকি মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে বারবার সতর্ক করার জন্য এক একটা করে মানুষকে হত্যা করা হয়েছে। তারপরও সতর্ক হয়নি কেউই, যার কারণে এই মৃত্যু খেলা চলতেই থাকবে, এটা ওই জিনে জানিয়ে দেয়। তারপরে সমাধান কি? কোহলি দাদু বলেন যে আসলে বাগান তো হয়েই গেছে, এখানে তো আরও শত মানুষের রুজি রুটির ব্যবস্থা হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও। ওরা বলে যে না, আমাদের এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা যদি চলেও যাই, বহু বছর যেখানে জিনেরা থাকে সেই জায়গার প্রতি একটা মায়া কাজ করে। ওই জিন জানায় যে সে চলে গেলেও, পরিবার নিয়ে চলে গেলেও, এই পরিবারের অন্য সদস্যরা যে কখনো ফেরত আসবে না, সে আবার মৃত্যু খেলা চালাবে না, এটা বলা যায় না। এখন সমাধান কি? একটা ভয়ঙ্কর সমাধান দিয়েছিল। প্রথমে কোহলি দাদু মনে করেছিলেন হয়তোবা গরু খাসি এটা সেটা হয়তোবা ওখানে দিতে হবে, এরপর চলে যাবে। সাধারণত জিনেরা এভাবেই তো চলে যায়, কিন্তু না, ওই কর্তা জিন একটা ভয়ঙ্কর শর্তের কথা বলেন, যেটা পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সেই কর্তা জিন জানান যে তাদের এখান থেকে একেবারে চলে যাওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ওই গাছে কেউ যদি স্বেচ্ছায় আত্মহত্যা করে তাহলেই সে নিজেকে নিজে বলি দেবে, তবেই শুধু তারা যেতে পারবে, এছাড়া তাদের এখান থেকে যাওয়ার আর কোনো উপায় নেই। নিজে জেনে শুনে আত্মহত্যা করবে, তার আত্মহত্যার করার কোনো কারণ নাই, তারপরে কেন আত্মহত্যা করবে? এটা যখন বলা হয় ওই জিনকে, বলে যে এটাই সমাধান, এছাড়া কোনো সমাধান নেই, এই বলে নাকি ওই জিন চলে যায়। যখন কোহলি দাদু সকালবেলা শ্রমিকদেরকে এই বিষয়টা অবগত করেন যে জিন এটা বলেছে, কেউ তো রাজি হয় না। কে গিয়ে মরতে চাইবে ওখানে, যে আমি ইচ্ছা করে যাই ওখানে আত্মহত্যা করব? আত্মহত্যা অন্য কোনো কারণে হলে হবে না, মানে এই উদ্দেশ্যেই আত্মহত্যা করতে হবে, যে জিনদেরকে তাড়ানোর জন্য আমি আত্মহত্যা করব, এরকম একটা অবস্থা। এটা তো কেউ রাজি হবে না, স্বাভাবিকভাবেই কেউ রাজি হয়ও না। মালিককে এরপরে এই বিষয়টা জানানো হয় যে আপনি কেন শুরু থেকে এই বিষয়টার পদক্ষেপ নেন না, আপনার কারণে 8টা জীবন চলে গেছে। মালিক তো তখন থতমত খেয়ে গেছে। মালিক এরপরেও আরও কিছু তান্ত্রিক নিয়ে আসছে, প্রত্যেকটা তান্ত্রিক এসেই ফেরত চলে গেছে, কাজ হয় না। তারা বলে যে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এইভাবে যখন কোনো কিছুই হচ্ছিল না, একটা পর্যায়ে এই সমাধানের রাস্তাটা খুলে যায়। এই সমাধানটা মূলত এই কোহলি দাদুর যিনি বাবা উনি করেছিলেন। উনি তো অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন। এই দাদুর বাবা উনি বলেছেন যে উনি ওখানে আত্মহত্যা করবেন। সবাই নিষেধ করেছিল। তখন উনি বলেছিলেন যে আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমি তো যে কোনো সময় এমনি মারা যাবো রে। আমি যদি নিজের জীবনের বিনিময়ে এই জনপদের অসংখ্য মানুষের জীবন বাঁচা যেতে পারি, তাহলে তো আমার এই মানব জীবন সার্থক হবে। আর এটা তো আত্মহত্যা না, আমি তো নিজে জেনে শুনে আমি অন্যের হাতে আসলে হত্যা হচ্ছি। হতে পারে আমি আত্মহত্যা করতেছি, দেখতে আত্মহত্যা মনে হতে পারে, কিন্তু আমি কি আত্মহত্যা করতেছি নাকি কেউ আমার মৃত্যু কার্যকর করতেছে? আমি তো বহু মানুষের বাঁচানোর জন্যই নিজেকে
বিলিয়ে দিচ্ছি। এদিকে ওনার বয়স যতই হোক, পরিবার থেকে কি কেউ এটা রাজি হয়? হয় না। কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল। মালিককে জানানো হয় যে এটার সমাধানে উনি এগিয়ে এসেছেন। মালিককে বলা হয় যে আমি এক শর্তেই শুধু এই কাজটি করব, সেটা হচ্ছে যে আমার মৃত্যুর পর আমার পরিবারের যারা আছেন, আমার ছেলে মেয়ে নাতি পুতি যারাই আসবেন, তাদেরকে বিশেষভাবে যেন এই কোম্পানির তরফ থেকে ফ্যাসিলিটি দেয়া হয়। মালিক এটা মেনে নেন। উনি এটাও বলেছিলেন যে আমার পরিবারের সদস্যদেরকে ফ্যাসিলিটি দেয়া হচ্ছে, এটা নিয়ে অন্য কেউ যেন হিংসা না করে, অন্য কেউ যেন আপত্তি না করে। অন্যরাও সেটা মেনে নেন। সত্যি ওই লোকটি ওই গাছের ডালে আত্মহত্যা করেছিল। নবম মৃত্যুর মাধ্যম দিয়ে এই মৃত্যু খেলা শেষ হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত ওখানে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত ওই পরিবারের সদস্যদেরকে বিশেষ কিছু ফ্যাসিলিটিস দিয়েছেন। মালিক তার কথা রেখেছেন, এখনও রেখে চলছেন, ভবিষ্যতে হয়তো বা রাখবেন। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ঘটনাটা, এটাকে আমরা কি আত্মহত্যা বলবো, হত্যাকাণ্ড বলবো, না আসলে কি বলে অভিহিত করব? এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। কোনোভাবেই এই মৃত্যু খেলা থামবে না। তাই এই বৃদ্ধ মানুষটি নিজের জীবনকে বিকিয়ে দিয়েছিলেন। দাদুর বাবা নিজের ইচ্ছায় এই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এভাবেই তো মৃত্যুর খেলা শেষ হলো। কিন্তু দাদুর বাবা, উনি যে নিজেকে বিলিয়ে দিলেন, এটা আসলে আমরা কোন দৃষ্টিতে বিচার করব? এটা এক একজন এক এক রকমভাবে মূল্যায়ন করবেন। আপনাদের কাছে এই বিষয়টা আসলে কেমন লাগলো? ওনার এই আত্মাহুতি, এটা কি আসলে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? এটা আমরা কি বলতে পারি? আমার বলার আসলে ভাষা নাই। আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে এই বিষয়ে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে আর গ্রুপে গিয়েও জানাতে পারেন। আসলে একটা মানুষ কিভাবে নিজেকে সঁপে দিয়ে আরও অসংখ্য মানুষের জীবনকে বাঁচিয়ে দিয়ে গেলেন, এটাও আমাদের চিন্তার একটি খোরাক জোগায়। পৃথিবীতে অনেকেই জন্মগ্রহণ করছে, আবার এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কেউ কেউ নিজেকে মহান করছে, কেউ কেউ নিজেকে অনেক নিচ পর্যায়ে নামিয়ে নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে। কেউ মহৎ হয়ে জন্মায়, কেউ মহত্ব অর্জন করে, আবার কারো উপর মহত্ব চাপিয়ে দেওয়া হয়। এটা আমার কথা নয়, শেক্সপিয়ার এ কথাটি বলেছিলেন। আসলে আমরা কোন দলে যাব? আমরা কি মহত্ব অর্জন করব, নাকি মহৎ সাজার চেষ্টা করব? কিছু কিছু মানুষ আমাদেরকে মহৎ বলবে, আমরা এটা চাইব। যারা বাই বর্ন মহৎ হয়ে জন্মগ্রহণ করবেন, তাদের আচার আচরণে সেটা প্রকাশ পাবেই। প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনাটি এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি রেমিটেন্স যোদ্ধা শাহরিয়ার ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমন অনেক ঘটনা থাকে যা কখনোই সামনে আসে না। এমন একটি ঘটনা যে আমাদের সামনে এসেছে, আমরা জানতে পারলাম এমন এক মহানুভব ব্যক্তির কথা। তা না হলে তো আমরা জানতেই পারতাম না হয়তোবা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি।
যদি ভয় পেতেও ভালো লাগে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম অনিক। ওনার বাড়ি খুলনার টুটপাড়া এলাকায়। এর আগেও ওনার দুটি ঘটনা আমরা প্রচার করেছি। ওনার এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ওনাকে পাঠিয়েছেন ওনার কাতার প্রবাসী এক ভাই। আর কাতার প্রবাসী ওই ভাইটি ঘটনাটি শুনেছিলেন ওনার এক পাকিস্তানি কলিগের কাছে। মূলত ঘটনাটি সেই কলিগের বাবার সাথে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1993 কি 94 সাল হবে। আর কলিগের বাবার নাম হানিফ। ওনার বাড়ি ছিল পাকিস্তানের কোনো এক গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটি বলেন নাই, কোনো একটা গ্রামই আমরা বলছি। আর এই যে হানিফ, উনি পেশায় ছিলেন একজন বাইসাইকেল মিস্ত্রি। তার পরিবারে তার স্ত্রী, বৃদ্ধ মা আর 3 সন্তান। শুধু সাইকেল মিস্ত্রির কাজ করে তার পরিবারের ভরণ পোষণ করাটা কষ্টসাধ্য হয়ে ওঠে। একদিন হানিফের কাছে তার এলাকার একজন লোক দেখা করতে আসে। হানিফকে সে একটা লোভনীয় প্রস্তাব দেয়। প্রস্তাবটা ছিল যে এই লোকটা সাইকেল দেবে, হানিফ কি করবে, সেই সাইকেলটা খুলে রং করবে আর ভিন্ন ভিন্ন কিছু পার্টস লাগিয়ে এমনভাবে এই সাইকেলটা রূপদান করবে যেটা আগের সাইকেল যেইটা ছিল আর কি, এটা বোঝা যাবে না, মনে হবে এটা ভিন্ন রকম চেহারার একটা সাইকেল। এর বিনিময়ে হানিফকে সে ভালো অঙ্কের টাকা দেবে আর কাজটা করতে হবে তার দোকানে গিয়ে, তার যে গোডাউন আছে সেখানে গিয়ে। আর কাজটা করার সময় কেউ যেন দেখতে না পায়, রাতের বেলা কাজ করতে হবে। টাকার কথা চিন্তা করে এই লোকটার প্রস্তাবে হানিফ রাজি হয়ে যায়। হানিফ কিন্তু বুঝতে পেরেছিল যে লোকটা আসলে সাইকেল চুরি করে নিয়ে আসবে। চুরি করে আনার পর হানিফকে দিয়ে সাইকেলের কাজটি করাবে, মানে রূপ বদল করে দিতে হবে আর কি। হানিফ লোকটা ভালো হলেও প্রচণ্ড অভাবের তাড়নায় ওই লোকের প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই লোকটার তো একটা পুরনো সাইকেলের দোকান ছিল, যেখানে সে সাইকেল চুরি করে এনে এসে রেখে দিত। লোকটা রাতে চুরি করে এনে রাখতো আর হানিফ পরের রাত্রে গিয়ে কাজ করত। তো এভাবে কিন্তু কাজ হতো। আর দিনের বেলা হানিফ তার নিজের দোকানে সাইকেল মেরামতের কাজ করত। এভাবে কাজ চলছিল। হানিফ রাতের বেলা সে যখন বের হতো তখন বলতো দোকানে যাচ্ছে, দোকানে কাজ আছে। আর একজনের দোকানে যাচ্ছে চুরি সাইকেল রং করার জন্য, এটা তার বাড়িতে বলতো না। সে আবার বলতো যে মাঝে মাঝে কিছু পাহারা দেওয়ার কাজও পড়ে, এই জন্য প্রতি রাত্রেই তাকে বাইরে যেতে হয়। এই জন্য বাড়ির লোকজন এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহও করে নাই। সারা রাত ধরে কাজ করে ফজরের পর সে বাড়িতে ফিরত। বেলা করে ঘুম থেকে উঠে এরপর তার দোকানে যেত, টুকিটাকি কাজ করতো। তো ভালোই টাকা পয়সা পাচ্ছিল আর কি। প্রতিদিনের মতো এক রাত্রে হানিফ সাইকেলের কাজ করছিল, অর্থাৎ ওই যে চুরি সাইকেলের রং করছিল ওই জায়গায় গিয়ে। তো মধ্যরাতে দরজার বাইরে 4 থেকে 5 জন মানুষের কথার শব্দ হানিফ শোনে। শব্দ শুনে কাজ কাজ সে যে করছিল কাজ করা বন্ধ করে দেয়, চুপ করে বসে থাকে। চিন্তা করতেছে যে বাইরে যদি লোকজন একবার টের পায় যে সে ভিতরে আছে, চুরি সাইকেলে রং করছে, তাতে সে ধরা খেয়ে যাবে। সে অপেক্ষা করছে কখন এই লোকগুলো চলে যায়, কিন্তু তারা চলে যায় না। তারা ওখানে দাঁড়িয়ে থেকে কথা বলতেই থাকে। হানিফের কাছে মনে হলো তারা আরবি অথবা ফার্সি ভাষায় কথা বলছে, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে না। হানিফ তাদের কথা স্পষ্ট শুনতে পায় কিন্তু কথা বোঝে না যে কী বলছে। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর তাদের কথাও থেমে যায়। হানিফ মনে করে তারা চলে গেছে, সে আবার কাজ করতে থাকে। এর অল্প কিছুক্ষণ পর হঠাৎ করে ওই দরজায় কেউ নক করে আর বাইরে থেকে হানিফের নাম ধরে ডাকতে থাকে। বলে তারা 5 জন হানিফের সাথে কথা বলতে চায়। তারা আরও বলে, হানিফ তুমি দরজা খুলে বাইরে এসো, আমরা তোমার কোনো ক্ষতি করবো না। এই বলে হানিফকে অভয় দেয়। পুরো কথাটা হচ্ছিল কিন্তু ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে, আমরা বাংলায় বোঝার সুবিধাতে বলছি আর কি। তো হানিফ তো দরজা খুলে বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে এসে দেখে 5 জন মানুষ আলখেল্লা পরা, মাথায় টুপি পরা আর পিঠে একটা কাপড়ের ঝোলা এটা নিয়ে দাঁড়িয়ে আছে। পাকিস্তানে এরকম দৃশ্য একদম স্বাভাবিক। এরকম উঁচা লম্বা আলখেল্লা পরা, পাগড়ি পরা, পিঠে ঝোলা এরকম অসংখ্য লোক সেখানে ঘুরে বেড়ায়। এরকম ভয়ঙ্কর কিছু কিন্তু মনে হচ্ছে না।
তো ঘর থেকে বের হয়ে আসার পর তাদের ভেতরে থাকা মুরব্বি টাইপের একজন লোক হানিফকে সালাম দেয়। হানিফও সালামের উত্তর দেয়। হানিফ জিজ্ঞেস করে যে তারা কারা, কি চায় এত রাত্রে তার কাছে। ওই মুরব্বী লোকটা হানিফকে বলে, তুমি আমাদের চিনবা না, কিন্তু আমরা তোমাকে চিনি। তুমি যেটা করছো তা ভালো করছো না, এটা করা বাদ দাও, সৎ পথে চলো, ইনশাল্লাহ আল্লাহ তোমার রিজিকে বরকত দান করবেন। এই কথা বলে তারা চলে যাওয়ার জন্য হাঁটাও শুরু করে। তখন হানিফ আবার জিজ্ঞেস করে, আপনারা তো বলে গেলেন না আপনারা কারা। ওই লোকগুলো হানিফের কথায় কান না দিয়ে তারা চলে যায়। হানিফ বেশি কিছু চিন্তা না করে আবার ঘরে ঢুকে তার সেই কাজ শুরু করে। এদিকে হয় কি, কয়েকদিন পর যে লোকটা সাইকেল চুরি করে নিয়ে আসতো, সেই লোকটা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। লোকজন তো তাকে গণপিটুনি দিয়ে থানায় পাঠিয়েছে। এখন ওই লোকটার হয়ে যে হানিফ সাইকেলের কিছু কাজ করে দেয়, এটা কিন্তু ওই লোকটা স্বীকার করে নাই। হানিফ ওই যাত্রায় বেঁচে যায়। চোর ধরার পর এখন ওই লোকটা তো আটকে গেছে জেলখানায়। এখন হানিফ তো আর কাজ পায় না, টাকাও হয় না। এদিকে চুরির একটা সাইকেল ছিল, সেটার কাজ তো রয়ে গেছে, ওটার কাজ করে না। এখন হানিফ চিন্তা করতেছে যে এই লোকটা তো ধরা পড়ছে, বসে আছে জেলখানায়, এই যে সাইকেলটা একটা আছে, এটা কাজ করি, আর এটার কাজ করে রং টং করে আমি বিক্রি করে দিই। ওই লোকের কাছে তো আরও কয়েকটা কাজের টাকা পাবোই, তো এটা না হয় আমি সেই টাকা থেকে কেটে নিলাম। তো হানিফ ওই সাইকেলটার কাজ টাজ করে সে বিক্রি করে দিছে আরেক জায়গায়, মোটামুটি ভালোই টাকা পাইছে। এখন এই জিনিসটা কিন্তু হানিফের লোভকে বাড়িয়ে দিয়েছিল। হানিফ চিন্তা করলো যে চুরি করে তো ভালোই ইনকাম করা যায়, তা আমিও সাইকেল চুরির কাজ শুরু করে দিই। হানিফ এইবার সাইকেল চুরির কাজে নেমে পড়ছে। তবে দিনের বেলা চুরি করে না, রাতের বেলা সে টার্গেট করে কোন কোন বাড়ির বাইরে সাইকেল থাকে বা বাড়ির বারান্দায় সাইকেল থাকে, তো সে সাইকেল চুরির কাজ শুরু করে। রাতের বেলা মুখে গামছা জাতীয় কাপড় পেঁচিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সাইকেল চুরির উদ্দেশ্যে। হাতে একটা ব্যাটারি লাইট নিয়ে বের হয়। হানিফের যাওয়ার পথে এক জায়গায়, এমন একটা জায়গা আছে সেখানে দুপাশে কোনো বাড়িঘর নেই, শুধু গমের ক্ষেত। তো হানিফ সে জায়গার মাঝামাঝি পৌঁছেছে। হঠাৎ করে পেছন থেকে একজন মুরব্বী লোকের ডাকের আওয়াজ হানিফ শুনতে পায়। হানিফ পেছনে ফিরে দেখে লোকটা তার থেকে 5 থেকে 6 হাত দূরে দাঁড়িয়ে আছে, আর তার সাথে সেই লোকগুলোও আছে। লোকটা হানিফকে বলে, হানিফ তোমার হাতের লাইটটা বন্ধ করো, আমাদের শরীরে তোমার লাইটের আলো ধরো না, তোমার লাইটটা নষ্ট হয়ে যাবে, আমাদেরও কষ্ট হবে। হানিফ হাতে থাকা লাইটটা বন্ধ করে। তারপর লোকটা বলে, হানিফ কি কাজ শুরু করেছো তুমি? এটা তো ভালো কাজ না, এখন যে কাজ করতে যাচ্ছ এটা করতে যেও না, সৎ পথে চলার চেষ্টা করো, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আমরা তোমাকে সাহায্য করব। হানিফ বলে, বলুন তো আপনারা আসলে কারা, কিভাবে জানেন যে আমি কি করতে যাচ্ছি? তখন ওই লোকটা বলে, আমার নাম ইব্রাহিম ইবনু খালেক, ওরা আমার সঙ্গী। সঙ্গীদের নামও বলে, তবে সঙ্গীদের নাম হানিফ আর মনে করতে পারেন নাই আর কি, শুধু একজনের নামই মনে রাখতে পেরেছেন। তো হানিফ বলেন যে আপনাদের তো আমি কখনো দেখি নাই, আপনারা কোথায় থাকেন? তখন ওই ইব্রাহিম ইবনু খালেক বলছেন, তোমাদের এই এলাকাতেই বহু বছর ধরেই আমরা আছি, এই জন্য আমরা জানি কে কি করে, কে কি কাজ করতে যায়। তখন হানিফ বলে, আমার জীবনে প্রায় 40টা বছর তো এই গ্রামে কাটাই দিলাম, আপনাদের তো কখনো দেখলাম না। তখন ইব্রাহিম বলে ওঠেন, সবাই চাইলেই কি আমাদের দেখতে পায়? আমরা মাঝে মধ্যে কারো সামনে দেখা দিই, আর আল্লাহ যদি চান কারো সামনে হঠাৎ করে পড়ে গেছি, তখন কেউ দেখে ফেলে। এবার হানিফ কিছুটা ভয় পেয়ে বলে, আসলে আমার তো অনেক অভাব, আমার বাবা মারা গেছেন বহু বছর হলো, আমার বৃদ্ধ মা আছে, আমার 3টা সন্তান আছে, স্ত্রী আছে, এদেরকে তো ভরণ পোষণ দিতে হয়, এদেরকে তো খাওয়াতে হবে, আমি কি করব? আমার তো আর কোনো উপায় নাই, কয় টাকায় ইনকাম করি, কতগুলো মানুষ, ক্ষমা করবেন, আমি তো নিরুপায় হয়ে কাজটা শুরু করছি, আমার কোনো ক্ষতি করেন না। তখন ওই ইব্রাহিম উনি বলে ওঠেন, হানিফ তুমি ভয় পেও না, তুমি বুঝতে পেরেছো আমরা কারা, তুমি যা ভাবছো আমরা আসলে তাই, তবে আমরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টাও করব না। তুমি যদি এই কাজ করো তাহলে
তোমার সঙ্গীর মতো তোমাকেও তো জেলে যেতে হবে, তখন কি হবে? তুমি যাদের কথা চিন্তা করে এই পাপ কাজ করে যাচ্ছ, তারা কি বাঁচবে? না খেয়ে তারা তো মারা যাবে তুমি যদি জেলে যাও। সুতরাং এগুলো বাদ দাও। হানিফ তখন বলেন যে তাহলে আপনারাই বলে দেন আমি এখন কী করব। ইব্রাহিম বলেন, পরিশ্রম করে হালাল উপায়ে অর্থ উপার্জন করো, ইনশাল্লাহ আমরাও তোমাকে সাহায্য করব। হানিফ বলেন যে কীভাবে সাহায্য করবেন আমাকে? তখন ইব্রাহিম বলেন যে আগামীকাল একজন লোকের বাড়িতে যাবা, যার নাম হচ্ছে রমজান আলী। সে চাষের জন্য লোক খুঁজবে, তুমি তার বাড়িতে যাবে এবং বলবা যে তুমি তার জমি চাষ করে দেবে। কাল থেকে তুমি যতটা পারো চাষের কাজ করবা। আর রাতে ঘুমানোর আগে তোমার যে কোদাল আছে ওই কোদালটা তোমার ঘরের বারান্দায় রেখে দিবা। আর ফজরের আজানের সময় উঠে নামাজ পড়ে রমজান আলীর জমিতে তুমি চলে আসবা। প্রতিদিন কতটুকু কাজ করবা এটা রমজানের কাছ থেকে বুঝে নিবা যে আমি প্রতিদিন এতটুকু কাজ করে যাব। তো এই কথা বলার সাথে সাথে হানিফ পেছনের দিক থেকে ধুম করে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায়। হানিফ পেছন দিকে ফিরে দেখে কিছু নাই, আবার সামনের দিকে ফিরে দেখে এই ইব্রাহিম আর তার সঙ্গীরাও কেউ নেই। এটা হানিফ কিন্তু আগেই বুঝতে পেরেছিল যে এরা কারা, তাই সে অবাক হয়নি। হানিফ জানতো যে জিনেদের মধ্যে ভালো খারাপ দুই রকমেরই আছে, এরা ভালো পরহেজগার জিন। ওই রাত্রে হানিফ আর চুরি করতে যায় না, সে বাড়িতে চলে আসে। পরের দিন হানিফ রমজান আলীর বাড়িতে যায়। রমজান আলী তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে যে আমি জমি চাষের জন্য লোক ঠিক করব? আমি তো এখনও কারোর সাথে এই বিষয়টা আলোচনা করি নাই, কাউকে বলিও নাই। এরপর হানিফ বলেন, আসলে আপনার আশেপাশের জমিগুলো তো চাষ হয়ে গেছে, আপনারটা হয় নাই, তাই ভাবলাম আপনি হয়তো বা দু একদিনের মধ্যে আপনার জমিগুলো চাষ করাবেন। রমজান আলী বলেন যে আসলে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে ভালোই, তোমার আর লোকজন কোথায়? তুমি কি একাই কাজ করতে পারবা না তো, আর পারলেও তো তোমার অনেক দেরি হয়ে যাবে, এত দড়ি তো আমার পোষাবে না বাপু। তখন হানিফ বলেন, আপনি শুধু অনুমতি দেন, আমি লোক জোগাড় করে কাজ শুরু করে দেব। হানিফ কয়েকজনের সাথে কথা বলে কাজের জন্য ঠিক করে, তাদের বলে দেয় ফজরের পর থেকে কাজ শুরু করবে, সবাই যে যার মতো যেন চলে আসে তাদের সময় অনুযায়ী। হানিফ রাত্রে ঘুমানোর আগে ইব্রাহিম জিনের কথা মতো ঘরের বারান্দায় কোদাল রেখে রাত্রে ঘুমিয়ে পড়ে। ফজর আজান দিলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রমজান আলীর জমিতে যায়, সেই কোদালটা নিয়ে রেখে দিত রাতের বেলা। সকালবেলা দেখতো যে কোদাল ওখানেই আছে, তো সেই কোদালটা নিয়ে এসে জমিতে যেত। গিয়ে দেখে যে একজন মানুষ পুরো একদিনে চাষের জন্য যতটুকু মাটি কোপাতে পারে তার প্রায়, মানে সম্পূর্ণ না, প্রায় ওরকম জায়গা কোপানো আছে। আসলে এরকমটা কেন হলো এটা অন্য কেউ বুঝতে না পারলে হানিফ তো বুঝেছে, তবে পুরোটা কিন্তু একবারে করা না, যে পুরোটা করে রেখেছে বিষয়টা এরকম না। হানিফ গিয়ে কিছুটা কাজ করে, অন্য মজুররা এসে দেখে বা অন্য শ্রমিকরা এসে দেখে যে তারা মাত্র এসেছে আর হানিফের একদিনের কাজ প্রায় শেষ। হানিফ সে একদিনে কতটুকু কাজ করবে এটা তো হানিফ ঠিক করেই নেয়। হানিফের কাজ দেখে অন্যরা অবাক হয়। হানিফ বলে যে আসলে দিনের বেলা তো খুব রোদ থাকে, এই জন্য আমি রাতের বেলা এসে কাজ আগায় রাখি আর দিনের বেলা এসে বাকিটা আগাই, তারপর আমি চলে যাই। তো হানিফ কিন্তু ওই কিছুটা কাজ শেষ করে আবার চলেও যায়। তো এই যে রমজান আলী মানে যিনি জমির মালিক, উনি দেখেন যে হানিফ তার কাজটা ঠিকঠাক মতো করে চলে গেছে। হানিফ বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে আবার সাইকেলের দোকানে গিয়ে সাইকেল মেরামত করে, তো ভালোই হচ্ছে। রমজান আলীর জমিও ঠিকঠাক মতো চাষবাস করার উপযোগী হয়ে যায়, মাটি কোপানো হয়ে যায়, তো ভালো টাকা পয়সাও ওখান থেকে পায়। এদিকে কি হয়, হানিফের দোকানে অদ্ভুতভাবে সাইকেলের কাস্টমার বেড়ে যায়। সেখানে সাইকেল আসতে থেকে প্রচুর মেরামতের জন্য। হানিফও এই কাজগুলো মনোযোগ দিয়ে করত। এদিকে সাইকেলের দোকান থেকে উপার্জন খুব ভালো হওয়ার কারণে সে আর ওই মজুরের কাজের দিকে যাওয়ার সুযোগ করতে পারে নাই। আর এর ভিতরে ওই ইব্রাহিম জিনও তার দলবল নিয়ে হানিফের সাথে আর কখনো দেখা করতে আসেনি এর ভিতরে আর কি। কিন্তু একদিন হানিফ একটা ভুল করে ফেলে। সেটা কি, তার বাল্যকালের এক দুষ্টু বন্ধু এসে হানিফের সাথে দেখা করে, কয়েকদিন এসে গল্প গুজব করছে। আর দুষ্টু বন্ধুদের কাজ তো তার বন্ধুদেরকে বিপদের দিকে ঠেলে দেয়া। সে বলে যে হানিফ এত কাজ করো, কখনো মদ টদ খেয়ে দেখেছো? চলো না আজকে একটু আয়েশ করে মদ খাই, ও কিছু হয় না। তখন হানিফ বলে না না আমি সব জিনিস খাই না। তখন তার বন্ধু বলে আরে দুই একদিন খেলে কিছু হয় না, কে দেখতেছে, চলো যাই। এগুলোর স্বাদ কি, এটা তো একটু চেখে দেখতে হয়।
এই বলে বিভিন্নভাবে হানিফকে সে কনভিন্স করে। তো এরপর হানিফ তো রাতের বেলা সেই বন্ধুর সাথে মদের দোকানে গেছে, কিন্তু ভাগ্য এমন যে তারা যখন গিয়েছে তখন দোকানদার বলে যে মদ তো শেষ, আজকে আর মদ নাই, কালকে আসো। হানিফের কিন্তু মদ খাওয়া হলো না। ওই বন্ধুর তো খুব আফসোস, তাহারে আজকে রাত্রে মদ খেতে পারলাম না। হানিফের ওরকম আফসোস লাগতেছে না, তার ভালোই লাগতেছে, যাক আসছিলাম পাইনি, ভালো হয়েছে। তা হানিফ তো আর ওই রাত্রে মদ খায় নাই, বাড়িতে এসে ঘুমিয়ে পড়ছে। রাত কয়টা বাজে এটা ঠিক মনে নাই আসলে হানিফের, হয়তো মধ্যরাতই হবে। হানিফের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙে কারো একজন ডাকাডাকিতে। হানিফ ওঠে, ওঠার পর দরজা খুলে বাইরে গিয়ে দেখে একজন লোককে সে চেনে, ইব্রাহিম হুজুরের এক সঙ্গী। সে হানিফকে বলে যে হুজুর তোমার সাথে দেখা করতে আসে, তাড়াতাড়ি আসো। তো হানিফ চোখ খুলে দেখেছিল, অর্থাৎ ঘুম থেকে সে উঠেছে, এখানেও দেখে যে একটা অদ্ভুত দৃশ্য। সে কিন্তু ঘরে ঘুমিয়ে আছে এটা দেখেনি, সে দেখলো সে এক গমের খেতে ঘুমিয়ে আছে। সেখান থেকে উঠে দেখে যে ঘর বাড়ি কোথায় নাই, এরপর দেখে যে ওই সঙ্গী একজন। তো যাই হোক, শুরুতে মনে করছে সে দরজা খুলেছে, দরজা খুলে বাইরে গিয়ে দেখেছে, কিন্তু পরে বুঝলো যে আসলে সে দরজা কিছুই খোলে নাই, সে একটা গমের ক্ষেতের মধ্যে শুয়েছিল। তো যাই হোক, সেখানে সেই ইব্রাহিম হুজুর উনি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, তার সঙ্গী সাথীরা সবাই এই হানিফের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তবে তাদের মুখের ভাব দেখে মনে হচ্ছে তারা সবাই হানিফের উপর খুব রেগে আছে। তো ইব্রাহিম হুজুর পিছন দিকে ঘুরে আছে, ওই অবস্থাতেই হানিফ তাকে সালাম দেন। তো সালাম দেওয়ার পর ইব্রাহিম হুজুর সালামের উত্তর নিয়ে হানিফের দিকে মুখ ঘোরান। ইব্রাহিম হুজুর বলছেন, অর্থাৎ ইব্রাহিম জিন বলছেন যে হানিফ তুমি কি জানো না মদ আমাদের জন্য হারাম? হানিফ মাথা নিচু করে বলে হ্যাঁ হুজুর জানি। তখন ইব্রাহিম জিন বলছে তুমি তো এটাও জানো মদ পান করলে 40 দিনের ইবাদত কবুল হবে না? তোমাকে সাবধান করতে আসলাম, আমরা তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু এরপর হারামের সাথে জড়াতে চাইলে আল্লাহর রহমতে তোমাকে যতটুকু উপকার করতাম আমরা সেটার করতে পারবো না। হানিফ বলেন ঠিক আছে হুজুর, আমি আর এইসব জিনিসের মধ্যে যাব না, কখনোই এগুলোর কাছেও যাব না, এবার মতো আমাকে ক্ষমা করে দিন। তখন ইব্রাহিম জিন বলেন আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা তোমাদের জাতির থেকেও নিচু জাতি, আমরা কি কাউকে ক্ষমা করতে পারি? আমরা ক্ষমা করার কেউ না। এই ইব্রাহিম জিন এতটা বিনয়ী ছিলেন, এতটা বিনয়ের সাথে এই হানিফকে কথাটা বলেছিলেন, হানিফ অবাক হয়ে যান। এরপর হানিফ বলেন আচ্ছা একটা কথার উত্তর দেন, আপনারা আমাকে এত সাহায্য কেন করছেন? এরপর ইব্রাহিম জিন বলেন তোমার বাবা আমার একজন বন্ধু ছিলেন। হানিফ বলেন আমার বাবা? আমার বাবা তো একজন ফেরিওয়ালা ছিলেন, কিভাবে আপনার বন্ধু হলেন? তখন ইব্রাহিম জিন বললেন হ্যাঁ তোমার বাবা একজন ফেরিওয়ালা ছিলেন। একদিন ফেরি করতে করতে উনি অনেক দূরে চলে গিয়েছিলেন। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় উনি একটি মসজিদের বারান্দায় শুয়ে পড়েন, আর ওই মসজিদে আমিও রাতের বেলা নামাজ পড়তে যেতাম। তোমার বাবা এমন একটা জায়গায় শুয়েছিলেন যেটা নামাজের জায়গা, এদিকে আমি নামাজ পড়ার জন্য সুযোগ পাচ্ছিলাম না। আমি তাকে আস্তে করে সরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে তার ঘুম না ভেঙে যায়। যেহেতু সারাদিন পরিশ্রম করেছিলেন, উনি গভীর ঘুমে বিভোর ছিলেন। এমনভাবে আমি সরিয়েছি যাতে করে উনি কিছুটা টের না পান, কিন্তু ওনাকে সরানোর সময় ওনার ঘুম ভেঙে যায়, উনি আমাকে আমার রূপে দেখে ফেলে। এরপর তোমার বাবা অনেক ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ফজর আজান দিতে মুয়াজ্জিন সাহেব এসে তোমার বাবাকে অজ্ঞান অবস্থায় পায়। তারপর মুয়াজ্জিন সাহেব তোমার বাবার জ্ঞান ফেরায়, তাকে জিজ্ঞেস করা হলে তোমার বাবা বলে যে কী হয়েছিল। তো মুয়াজ্জিন সাহেব সব কিছু শুনে বলে এই ঘটনা তোমার বাবা যেন আর কাউকে না বলে। তোমার বাবা কাউকে বলেনও নাই। কয়েকদিন পর তোমার বাবাকে আমি দেখা দিই। তোমার বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়েছিল। এই সময় আমি উঠোনে দাঁড়িয়ে তোমার বাবাকে ডেকেছি, যেমনটা তোমাকে ডেকেছিলাম। তো তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তোমার বাবাকে আমি বলেছিলাম যে তোমাদের এলাকায় একটা মসজিদ আছে, ওটা ভালো অবস্থায় নাই, ওটাকে পুনর্নির্মাণ করতে হবে, এলাকাবাসীর সাহায্য নিতে, আর যতটুকু পারি আমরাও সাহায্য করব। আর এই মসজিদটার কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে, ওই মসজিদে তখন মুয়াজ্জিন ছিল না, রেগুলার কোনো মুয়াজ্জিন ছিল না, তোমার বাবা যেন ওই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব নেন। সেটাই করা হয়। এরপর থেকে
তোমার বাবা মুয়াজ্জিনের দায়িত্ব নেন। আর তোমার বাবার সাথে এরপর অধিকাংশ সময় ওই মসজিদেই আমার সাথে কথা হতো। অনেক গল্প করেছি তোমার বাবার সাথে, অনেক দিনের আলোচনা করেছি। আর যে রাতে তোমার বাবা আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, তার জন্য তোমার বাবার কাছে আমি ক্ষমা চেয়েছি, কেননা আমার ভুলের কারণে তোমার বাবার ঘুম ভেঙে গিয়েছিল। সে তো আর ইচ্ছা করে দেখেনি। তো এভাবেই আমাদের বন্ধুত্ব হয়। হানিফ বলেন, আমার বাবা মারা গেছেন তো অনেক বছর হয়েছে, কিন্তু আপনাকে দেখলে এখনো যুবক মনে হয়। তখন ইব্রাহিম জিন বলেন, আমার বয়স অনেক অনেক উত্থান পতন আমি দেখেছি। আমি হালাকু খানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। হালাকু খান ছিলেন চেঙ্গিস খানের নাতি, যার উদ্দেশ্য ছিল মুসলিমদের ধ্বংস করে দেয়া। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ এই চেঙ্গিস খানের বংশেই আরেকজনকে তৈরি করেছিলেন, যার নাম বারকে খান। এই বারকে খান ইসলামের সুশীতল ছায়ায় এসে হালাকু খানের বিরুদ্ধে অস্ত্র ধরে। হালাকু খানের সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধে হালাকু খান পরাজিত হয়। আর এই যুদ্ধের সময় হালাকু খান আহত হয়েছিল। তার ক্ষত স্থানে আমি সুযোগ পেয়েছিলাম থুতু ছিটানোর জন্য। আর সেই ক্ষত স্থানে আস্তে আস্তে পচন ধরে যায়। এরও বেশ কিছু বছর পর হালাকু খান মারা যায়। মানুষ অনেকেই মনে করে যে জিনেদের অভিশাপেও হালাকু খান মারা গেছে। আসলেই সত্য, জিনেরা হালাকু খানের বিরুদ্ধে অনেক বদদুয়া করেছিল। আর যেই জিনেরা সরাসরি হালাকু খানের কাছে গিয়েছিল, তার মধ্যে আমি একজন, যে কিনা হালাকু খানের ক্ষত স্থানে থুথু ফেলেছিলাম। আর জিনেরা যদি ইচ্ছাকৃতভাবে কাউকে থুথু নিক্ষেপ করে, সেখানে পচন ধরে, যেটা হয়েছিল। এছাড়া সেলজুক, মামলুক, আব্বাসীয়, মুঘল, আইয়ুবি, ওসমানীয় সালতানাত আমি দেখেছি। আল্লাহর অসীম কৃপায় আল্লাহ আমাকে এই বিরল সৌভাগ্য দান করেছেন। যাই হোক, তুমি এখন ঘুমাও হানিফ। তোমাকে যে বিষয়গুলো বললাম সেটা মনে রেখো, আর কখনোই এই ধরনের কাজে অগ্রসর হয়েও না। আমরা এখন নামাজে যাব, হারামের কাজের দিকে ধাবিত হইও না। হানিফ বলেন যে ঠিক আছে, আমি আর যাব না, ইনশাল্লাহ আমি আমার বাবার মতো, আপনার মতো দিনের খেদমত করব। তো যাই হোক, এভাবে চলছিল। হানিফের একটা বোন ছিল, পাশের গ্রামে বিয়ে হয়েছিল। হানিফের বাবার রেখে যাওয়া অল্প কিছু ভিটামাটি জমি ছিল। উনি তো ওরকম ধনী ছিলেন না, ফেরি করে জিনিসপত্র বিক্রি করতেন, সামান্য কিছু জমি জমা ছিল। তো বাবা মারা যাওয়ার আগে হানিফ আর তার বোনকে বলেছিল এই ভাগ বাটোয়ারা কেমন হবে। ইসলামী শরিয়া মোতাবেক যেরকম ভাগ বাটোয়ারা হয়, ওইভাবে ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন তার বাবা মৃত্যুর পূর্বে। হানিফকে সেই ওসিয়ত করে গিয়েছিলেন, কিন্তু সেই ওসিয়তটা সঙ্গত কারণে হানিফ আসলে রাখতে পারেন নাই, পালন করতে পারেন নাই। হানিফের অবস্থা যখন আস্তে আস্তে ভালো হতে থাকে, এদিকে তার বোন এক পর্যায়ে আসে, তার জমির অংশ দাবি করে। হানিফ তা অস্বীকার করে। হানিফ তার বোনের উপর খুব রাগান্বিত ছিল, কেননা তার বাবা যখন অসুস্থ ছিল, হানিফের বাবা সুস্থ অবস্থায় তার বোনকে বিয়ে দিয়েছিল, কিন্তু তার বোন হানিফের বাবার অসুস্থ অবস্থায় কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করেনি, কোনো ধরনের কোনো দেখাশোনা এটাও করেনি। সে তার শ্বশুরবাড়িতেই ছিল। কষ্ট করে হানিফ নিজেই ওনার সহায় সম্পদ রক্ষাও করেছেন, সেই সাথে বাবার চিকিৎসাও করেছেন। তার বাবা একটা সময় মারা গিয়েছে, এমনকি তার বাবাকে নাকি দেখতেও আসে নাই তার বোন। এখন তার মাকেও দেখাশোনা করছে। হঠাৎ করে তার বোন এসে সম্পত্তির ভাগ চেয়েছে। হানিফ তো এটা দিতে অস্বীকার জানায় যে তুই বাবার মৃত্যুর সময় ছিলি না, মাকে এতদিন ধরে দেখলাম, তুই আসলি না, এখন হঠাৎ করে মনে হয়েছে সম্পত্তির ভাগ দরকার, তাই না? যা, কিচ্ছু পাবি না। তো এরকম করে বোনকে সে তাড়িয়ে দেয়। এর অল্প কয়েকদিন পর এই ইব্রাহিম জিন, তার সাথে হানিফের দেখা হয়। ইব্রাহিম জিন এই বিষয়টা যখন হানিফকে জানায় যে তুমি তোমার সম্পত্তির অংশ রেখে বাকিটুকু তোমার বোনকে দিয়ে দাও, তোমার বোন কি করেছে না করেছে এই বিষয়ে আল্লাহর কাছে সে জবাবদিহি করবে, তার জন্য তুমি কেন এরকম ভয়ঙ্কর পাপের দিকে ধাবিত হচ্ছ? তুমি তো কাজ করতে পারো না। তার কবরে সে যাবে, সে সেটা বুঝবে। তুমি তোমার বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারো না। তখন হানিফ সে কথাই বলে যে আমার বোন আমার বাবাকে দেখে নাই, আমার মাকে দেখে নাই, এখনও দেখে না। হঠাৎ করে মনে হয়েছে সম্পত্তি নেওয়ার দরকার, তাই আসছে। আমি তাকে কোনো সম্পত্তি দেবো না। সে কিছুই পায় না, সে
সে কেন মৃত্যু সজ্জায় আমার বাবাকে দেখে নাই। ইব্রাহিম জিন তখন বলে যে সে কি করেছে না করেছে সেটা তার উপর ছেড়ে দাও, তুমি তোমার দায়িত্ব পালন করো। এই ইব্রাহিম জিনের মুখের উপরে হানিফ বলে দেয় যে না, আমি তাকে কোনো সম্পত্তি দেব না। ইব্রাহিম জিন বলে ওঠে, তুমি যদি তোমার বোনের সম্পত্তি আত্মসাৎ করো তাহলে আমাকে আর কখনোই তুমি দেখতে পাবে না, আমার কোনো সাহায্যও তুমি পাবে না। হানিফ এবার মাথা গরম করে বলে ওঠে, আপনার দেখারও আমার দরকার নেই, আপনার কোনো সাহায্যেরও দরকার নেই, আপনি চলে যান। এই কথা বলার সাথে সাথে নাকি এই ইব্রাহিম জিন অদৃশ্য হয়ে যায়। এরপর হানিফ ঘরে চলে আসে। এরপর থেকে আর কখনোই হানিফ এই ইব্রাহিম জিন বা তার সঙ্গী সাথীকে কখনোই দেখেন নাই। এরপর থেকে হানিফের আর্থিক অবস্থার অবনতি হয়েছে, হানিফ শারীরিকভাবে অসুস্থ হয়েছে। এমনটা কিন্তু আমরা মনে করতেই পারি, তাই না? না, তা কিন্তু হয়নি। ইব্রাহিম জিন কোনো ক্ষতি হানিফকে করেনি, বরং হানিফের কাজ আরও বেড়ে যায়, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়। ব্যবসা বাণিজ্যের আরও কিছুটা যখন উন্নতি হয়, হানিফ যে কাজটি করে সেটা হচ্ছে তার বোনকে ডেকে তার বোনের সহায় সম্পত্তি সব কিছু বুঝিয়ে দেয় এবং সে যা পেত তার থেকে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছে হানিফ। কিন্তু হানিফ ইব্রাহিম জিন বা তার সঙ্গী সাথীদের দেখা আর কখনোই পায়নি। হানিফ পরিপূর্ণভাবে পাল্টে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করতে থাকে। তার বাবা যেই মসজিদের মুয়াজ্জিন ছিল সেখানেও রাত্রে গিয়ে ইবাদত বন্দেগী করত। তবে দীর্ঘ সময় কখনোই হানিফ ওই ইব্রাহিম জিনের দেখা পায়নি। তবে কোনো এক রাত্রে হানিফের স্ত্রী ইব্রাহিম জিনের সাক্ষাৎ পেয়েছিল স্বপ্নে সেই ইব্রাহিম জিন খুব হাসি খুশিভাবে হানিফের স্ত্রীকে বলেছিল, মা, আমি খুব খুশি হানিফের বর্তমান কর্মকাণ্ডে, তবে হানিফের সাথে আমার আর দেখা হবে না। তবে বলে দিও আমি তার প্রতি আর কোনো অভিযোগ রাখি নাই। সে যে ওই রাত্রে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছুটা হলেও কথা বলেছে, এটা আমার জায়গায় অন্য জিন হলে হয়তোবা কোনো ক্ষয়ক্ষতি করতো হানিফের, কিন্তু আমি সেটা করিনি, করবও না। আমার সঙ্গী সাথীদেরকেও খুব কঠিনভাবে নিষেধ করে দিয়েছি। তবে আমাদের কিছু উসুল রয়েছে, সেটা মানতে হয়। এই জন্য হানিফের সাথে আমার কখনো দেখা হবে না, এটাই বলেছিলেন ইব্রাহিম জিন। সত্যি হানিফের সাথে অদ্যাবধি আর কখনোই আর ইব্রাহিম জিনের দেখা হয়নি। হানিফের ছেলের কাছ থেকে এই ঘটনাটি পাওয়া গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অনিক ভাইকে এরকম একটি ঘটনা, শিক্ষামূলক ঘটনা, সেই সাথে ভয়ঙ্কর ঘটনাও বটে, আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো। আজকের এপিসোডে যে দুজন আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, অনিক ভাই এবং শাহরিয়ার ভাই, আপনাদের জন্য শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকের এই এপিসোডের যেই ঘটনাগুলো আপনারা শুনলেন প্রত্যেকটি ঘটনার মধ্যেই শিক্ষণীয় ব্যাপার ছিল, ভয়ঙ্কর ব্যাপার তো ছিলই। আর আমাদের আফরান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনা প্রচারের ক্ষেত্রে যেই প্রধান উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি হচ্ছে যে প্রত্যেকটি ঘটনা না হোক, অধিকাংশ ঘটনার মাধ্যম দিয়ে যেন আমরা ভালো কোনো মেসেজ সকলের কাছে পৌঁছে দিতে পারি। এই লক্ষ্যে যেন আমরা কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে
প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি।